প্রিয় দর্শক, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল 24 এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতি শনিবারের নিয়মিত আয়োজন সুস্থ থাকুন প্রতিদিনে। আপনাদের সাথে আছি আমি ডক্টর ফায়জা রাহলা। দর্শক, প্রতি সপ্তাহে আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি এবং সেই বিষয়ে আমাদের বিশেষজ্ঞ অতিথিদের পরামর্শ নেই এবং একই সাথে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করে সেই বিষয় নিয়ে আপনারা প্রশ্ন করতে পারবেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। আমাদের আজকের বিষয়, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সন্তানের মানসিক বিকাশে পরিবারের ভূমিকা কতখানি ভূমিকা আছে এবং কিভাবে আসলে পরিবার ভূমিকা রাখবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা শুনবো আমাদের বিশেষজ্ঞ অতিথিদের কাছ থেকে। আমাদের সাথে আছেন আলিয়া ফেরদৌস আজাদ, সিনিয়র কাউন্সিলর, মানসিক স্বাস্থ্য বিভাগ, এভার কেয়ার হাসপাতাল, এবং আমাদের সাথে অনলাইনে যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার, পরিচালক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেবার জন্য। ধন্যবাদ আপনাকে এবং শুভ সকাল। জি, প্রথমে আমি একটু আপনার কাছে আসতে চাই। আমরা যখন আসলে সন্তানের মানসিক বিকাশে পরিবারের ভূমিকা নিয়ে কথা বলতে চাই, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পরিবার আসলে এই ব্যাপারটি সম্পর্কে আসলে খুব একটা হয়তো জানেনই না বা বোঝেনি না। তারা হয়তো ভাবেন যে ঠিক আছে, আমাকে প্রতিদিন তার খাবারটা দিতে হবে, তাকে স্কুলে পাঠানোর একটি ব্যবস্থা করতে হবে, মৌলিক এই ব্যাপারগুলো। কিন্তু মানসিক বিকাশে আসলে কী ধরনের প্রভাব রাখা উচিত এবং কিভাবে মনোযোগ দেওয়া উচিত, এই বিষয়ে শুরুতেই যদি আপনি আমাদেরকে কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে আপা, অনেক সুন্দর প্রশ্ন। আসলে পরিবার তো প্রথম স্কুল এবং বাবা মাকে আমি বলবো যে তারা প্রথম শিক্ষক। সো পরিবারে যখন একটা বাচ্চার বেসিক নিডটা ফুলফিল হচ্ছে, যে কথাটা আপনি খুব সুন্দর করে বললেন যে ওকে স্কুলে দিতে হবে, খাবার খাওয়াতে হবে, যেটা ওর একদম মিনিমাম বেঁচে থাকার জন্য জরুরি, বা বড় হয়ে যাওয়ার জন্য, বা যেটা স্কুলিংটা। কিন্তু বাসায় আমরা ওর সাথে কী আচরণ করছি, ওকে রোল মডেল হিসাবে কি দেখাচ্ছি, এটা নিয়ে আমরা কিন্তু অনেক সময় চিন্তা করি না। আবার দ্বিতীয়ত আরেকটা বিষয় আছে যে বাবা মা অনেক বেশি না হয় কি যে একটা সন্তান যখন আসে ফ্যামিলিতে, তখন অবশ্যই তাদের খরচটা বেশ বেড়ে যায়, এক্সপেন্ডিচারটাও বেড়ে যায়। তাদের একটা সুনিশ্চিত ভবিষ্যতের জন্য তারা অনেক বেশি চিন্তা করতে থাকে। তখন হয়তো তারা কাজের রেসে পড়ে যায় বা কাজের রেসে লেগে যায় যে বাচ্চার ভবিষ্যৎটাকে সুনিশ্চিত করতে হবে। আমরা যখন এই পৃথিবীতে থাকবো না, তখন যেন সে ভালোভাবে পৃথিবীতে সারভাইভ করতে পারে, সেই রকম একটা ব্যবস্থা আমি করে দিয়ে যাব। ভালোবাসাটা সংজ্ঞাটা না আমরা মন থেকে ওটাই মনে করি। বাট ওই যে বলে না যে আমি ভালোটার জন্য চেষ্টা করে চলেছি, কিন্তু ভেতর থেকে আমার অজান্তে হয়তো কিছু ক্ষতি হয়ে যাচ্ছে, যেটা আমি নোটিসই করছি না। সো তার মধ্যে হচ্ছে আমার ব্যবহার। প্রথমত কথা কি যে যেমন বলা হয় যে অথরিটেটিভ যে বিহেভিয়ার বা প্যারেন্টিং স্টাইল তো 4 ধরনের আছে। আমরা সাইকোলজিস্টরা সাধারণত যে অথরিটেটিভ যে বিহেভিয়ারটা বা প্যারেন্টিং স্টাইলটা, ওটাকেই বলে থাকি যে এটাই আদর্শ একটা প্যারেন্টিং স্টাইল। একটু ভেঙে বলি, এই জায়গাটায় দেখা যায় যে বাবা মা সন্তানের সাথে একটা বন্ধুসুলভ আচরণ হয় এবং তারা এখানে কোনো কিছু সন্তানকে চাপিয়ে দেয় না, বা তুমি এটা করো, করতেই হবে, আমি বলছি সেই জন্যই করবে, তোমার ভালো হবে, এই জাতীয় কিছু থাকে না। তখন তাদের উদ্দেশ্যটা থাকে একটা বন্ধুসুলভ আচরণের মাধ্যমে তারা সন্তানকে সকল এক্সাম্পল দিয়ে প্লাস হচ্ছে লজিক দিয়ে, যুক্তিটা প্রদর্শন করে তারা তখন সন্তানকে বোঝায় যে এটা তোমার জন্য ভালো হবে, কেন ভালো হবে এটা এখন তুমি ডিসিশন নাও। এখানে যেটা হয়, দুপক্ষের একটা সমঝোতা কাজ করে এবং দুপক্ষের একটা বন্ধুসুলভ আচরণের মাধ্যমে তারা ব্যবহারটা এগিয়ে নিয়ে যায় বা তাদের ব্যবহারটা এভাবে প্রদর্শন করে। সো এই ধরনের প্যারেন্টিং স্টাইল যখন তারা ফলো করবে, তখন দেখা যাবে যে আমাদের যে ফ্যামিলিতে বা বাসায় বা ফ্যামিলিতে একটা সুন্দর পরিবেশ বিরাজ করবে, যেটা খুব জরুরি। দ্বিতীয়ত আরেকটা বলতে চাই যে বাবা মাকে তো রোল মডেল হিসাবে আমরা দেখি। সো বাবা মা হচ্ছে প্রথম শিক্ষক। সো সন্তানরা করে কি এটা আমরা বুঝি না, আমাদের মনে হয় ওরা তো ছোট, ওরা কি বোঝে। অ্যাকচুয়ালি ওরা কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত অবজার্ভ করছে আমরা কি করি, কোন ব্যবহারে আমাদের রেসপন্সটা কী। ওদেরকে কিন্তু যেহেতু আমরা উপদেশ দিয়ে শেখাতে পারবো না, কারণ ওরা সাদা পাতা হয়ে পৃথিবীতে এসছে, এখানে উপদেশের কোনো জায়গাই নাই, কারণ ওর উপদেশ গ্রহণ করার মতো অবস্থাটাও তৈরি হয় নাই। ওর হচ্ছে অবজারভেশন লার্নিং, আমি যা করব ও সেটা দেখবে, সেটাই শিখবে। ঠিক এইখানে আসলে আপনার কাছে আরও অনেক কিছু জানবো, তবে তার আগে আমি একটু অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন, ওনার সাথে একটু কথা বলতে চাই। স্যার, আপনার কাছে যে বিষয়টি নিয়ে একটু আসতে চাই, এই প্যারেন্টিংয়ের ভুল প্যারেন্টিং আমি যদি বলি, অথবা সঠিক পদ্ধতি প্রয়োগ না করার কারণে আসলে
শিশুরা কোন বয়সে গিয়ে কোনো সমস্যায় পড়তে পারে এবং আপনারা যে ধরনের রোগী পান কী ধরনের সমস্যা নিয়ে তারা আসে, যেটার পেছনে আসলে অভিভাবকদের হয়তো কোনো না কোনোভাবে ভূমিকা রয়ে গিয়েছে কিন্তু তারা আসলে বুঝতে পারছেন না, এ ব্যাপারে যদি বলতেন। ধন্যবাদ। শৈশব তো মানুষের ব্যক্তিত্ব গঠনের কাল, এবং বাচ্চা যখন খুব ছোট থাকে, যখন তার ভাষাও তেমন বিকাশ লাভ করেনি, সেই সময়ের অভিজ্ঞতাগুলো কিন্তু অনেক সময় বাচ্চার স্মৃতিতেও থাকে না। ওইটা তার মানে নিউরোলজিক্যাল প্রসেস, স্নায়বিক প্রক্রিয়া হিসেবে থেকে যায়, এবং সেইটা এমনই তার ব্যক্তিত্বের একটা অংশ হয়ে ওঠে যে বড় হলে পরে সেটাকে পরিবর্তন করা বেশ কঠিন হয়ে যায়। ফলে আসলেই আমাদের বাচ্চাদের লালনের প্রক্রিয়াটা জন্মের পর থেকেই শুরু হয়েছে। জন্মের পর থেকে আমি বলছি, কারণ জন্মের পরে বাচ্চার ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ থাকে, দেখেন জন্মের পরের কথা বলতেছি আমি, অর্থাৎ আমরা যে অর্থে বুদ্ধি শব্দটা প্রয়োগ করি সেই অর্থে বুদ্ধি শব্দটা ঠিক প্রয়োগ করা যায় না, এমন একটা অবস্থা। তখন বাচ্চার ক্ষেত্রে বিষয়টা থাকে যে বাচ্চা তার কেয়ার গিভার যে তাকে প্রতিপালন করছে তার প্রতি সে কতটুকু আস্থা রাখতে পারে, কারণ এই একটা আস্থার পরিবেশই বাচ্চার বিকাশটা সবচেয়ে ভালো হয়। ফলে তার ফার্স্ট স্টেজে যায় আস্থা। ফলে সেই ক্ষেত্রে যদি তার কেয়ার গিভার যারা সাধারণত তাদের বাপ মা, তাদের সঙ্গে যে তার সম্পর্কটা এই আস্থার সম্পর্ক গড়ে না উঠে, এটা অনেক সময় সমস্যাজনক হয়। কারণ ধরুন পরিবারের মধ্যে কোনো ধরনের মনোমালিন্য আছে, কোনো ধরনের ঝগড়াঝাটি আছে, অন্য কোনো ঘটনা ঘটে, যেটার ফলে বাচ্চা খুবই ইনসিকিউর বোধ করে। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। ফলে প্রথমত হচ্ছে আমরা এটা দেখি, এবং পরবর্তী সময় আরেকটা পর্যায়ে আসে বাচ্চাদের জীবনে, তখন বাচ্চারা কিছুটা উদ্যোগী হয়, নিজেরা অনেক কিছু করে ফেলতে চায়। তখন আবার আমাদের আরেকটা ভয় থাকে যে বাবা আবার ভুল করে ফেলবে, বাবা ব্যথা পেয়ে যাবে, কি জানি কি নষ্ট করে ফেলবে। ফলে আমরা মনে করি এত ছোট, ওকে আমরা কেয়ার নেই, ওকে ওকে নিবৃত্ত করি তার যে স্ব উদ্যোগ গুলো থেকে, এবং এইটা আর একটা প্রবলেম। এবং আমরা দেখি কিন্তু দেখবেন শহরে মধ্যবিত্ত ফ্যামিলিতে যেখানে একটা বা দুইটা বাচ্চা হয়, বাপ মারা মনে করেন তাদের ভবিষ্যৎ, সুতরাং তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেন বাচ্চাটাকে সব দিক দিয়ে বিকশিত করে তোলার জন্য। কিন্তু তারা অনেক সময় ব্যাপারটা নজরে নেন না বা বিবেচনায় নেন না যে বাচ্চাটার ক্যাপাসিটি কেমন, তার বয়স অনুযায়ী ক্যাপাসিটি কেমন, এবং তার ঝোঁক কোন দিকে। ওইটা না করে তারা সবকিছুই করে দিতে চায়, সবকিছুই। ফলে ওই বাচ্চাটার মধ্যে কিন্তু উদ্যোগ, অর্থাৎ নিজে থেকে কিছু করার যে উদ্যোগ, সেটা গড়ে ওঠে না, সেটা বরং মার খায়, সে নির্ভরশীল হয়ে উঠতে থাকে। এবং এইটা দেখে আমরা পরবর্তী জীবনে মারাত্মক প্রভাব বিস্তার করে আত্মনির্ভরশীল হওয়ার পথে। এইভাবে পরবর্তী পর্যায়ে বাচ্চাদের আরো পরবর্তী পর্যায়ে আসে, তখন বাচ্চাদের একটা প্রসঙ্গ আসে যে সে তার কাজকর্মগুলোতে কতটুকু মনোনিবেশ করবে, কতটুকু সে সময় দেবে, একত্রভাবে পরিশ্রম করবে, আমি বলবো এই অর্থে। এই প্রসঙ্গটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ সেই সময়ে যদি তাকে উপযুক্ত গাইড করা না যায় তার অবস্থা অনুযায়ী, তাহলে আবার তার মধ্যে এক ধরনের কিন্তু ফ্রাস্ট্রেশন তৈরি হবে। কারণ দেখা যাবে তার বয়সীরা তার থেকে একটু আগায় যাচ্ছে এবং সে একটু পিছিয়ে পড়ে যাচ্ছে, তার ধরনের হীনমন্যতা তৈরি করবে। এইভাবে আমি বললাম, একদম প্রথম শুরু থেকেই বললাম, অর্থাৎ বাচ্চার বিকাশের ক্ষেত্রে তার বয়স অনুযায়ী তার কতগুলা প্রবণতা থাকে, এবং বাপ মার কিংবা যারা অন্য কেয়ার গিভার তাদের এই বিষয়গুলো সম্বন্ধে কিছুটা ধারণা থাকা দরকার, এবং বাচ্চাকে তার বিকাশের সময় অনুযায়ী সেই অনুযায়ী তার প্রতি তার যে প্যারেন্টিং যেটা বলবো আমি, সেটা করা দরকার। যদি এমনটা করা যেতে পারে তাহলেই বাচ্চার বিকাশটা সুষম হয়ে যাবে। আমি একদম শুরুর কথাটা বললাম আর কি আপনাকে। আর যদি তা না হয় তাহলে এইগুলা কি ঘটে, এইগুলা ব্যক্তিত্বের কিছু কিছু ত্রুটি হিসেবে থেকে যায়, যেটা সারা জীবনের জন্য সমস্যা হয়। একটা ব্যক্তিত্ব যখন গঠিত হয়ে যায় তখন থেকে পরিবর্তন করা খুবই কঠিন কাজ। জি, আপনার কাছে আবারও ফিরবো, আমরা একটু এবারে আসতে চাই আপনার কাছে।
এখানে আপনি শুরুতেই আমাদেরকে যে ব্যাপারটি বলছিলেন সেটি হচ্ছে এক ধরনের বন্ধুত্বপূর্ণ আচরণ যদি আমরা সন্তানের সাথে করি তাহলে হয়তো তার উপরে প্রভাবটি একটি ভালো প্রভাব পড়বে। এই বিষয়টি নিয়ে আসলে যেই জিজ্ঞাসা সেটি দেখা যায় যে অনেক সময় একটি শিশু সে হয়তো বুঝতে পারছে না, সে হয়তো বলছে আমি এখন টিভি দেখব, কারণ তার হয়তো সেই কাজটি করতেই ভালো লাগছে। তার বাবা মা বা তার অভিভাবক যারাই থাকবেন তারা হয়তো কয়েকবার করে বলছেন, বারবার বলছেন যে অনেক হয়েছে, এবং সেখানে দেখা যায় যে একটি কথা না শোনার প্রবণতা চলে আসে, কারণ শিশুটি আসলে বুঝতে পারছে না যে তার আসলে এই কাজটি হয়তো বেশিক্ষণ করা উচিত না। এইখানে আসলে আপনি কী ধরনের পরামর্শ দেবেন বাবা মাদের প্রতি, তারা আসলে কিভাবে তাকে বকাঝকা না করে, যেটার একটি প্রবণতা আমাদের দেশে আছে বা আমরা আসলে খুব সহজেই বকা দিয়ে ফেলি যে না তুমি এখন এটা করবে না কারণ আমি বলছি, যেটা আপনিও বলছিলেন যে এই ধরনের একটি টেন্ডেন্সি আছে, কিভাবে আসলে তাকে বুঝিয়ে বলার মাধ্যমে একটি নির্দিষ্ট কাজ থেকে, যেটি হয়তো তার জন্য খুব একটা উপকারী না, সেখান থেকে তাকে বিরত রাখা যাবে বা কিছুটা হলেও প্রতিহত করা যাবে? আচ্ছা, আমি একটু এখানে বলি যে বাচ্চারা তো আসলে সাদা পাতা হয়ে পৃথিবীতে আসে, ওরা কিন্তু জানে না কোনটা ভালো কোনটা মন্দ অথবা তার জন্য কোনটা প্রযোজ্য, তাই না? ওর বয়স অনুযায়ী ওরা যেহেতু অবজার্ভ করে, আজকাল একটু খেয়াল করে দেখবেন বাবা মার হাতেও কিন্তু গেজেটটা খুব থাকে, প্লাস হচ্ছে টিভিটা কিন্তু আমরাও প্রচুর দেখি। সো অবজারভেশন লার্নিংয়ে কিন্তু এটা শেখে যে তারাও দেখছে আমি কেন নই। এবং আরেকটা বিষয় কি, আমরাও কিন্তু কখনো কখনো আছি যে আমরাও কথা হয়তো শুনছি না বা আমরা আমাদের যে সঠিক কাজটা সেটাও হয়তো করছি না। এটার যেমন একটা ছোট্ট প্রভাব আছে, আরেকটা হচ্ছে গাইডেন্স। বন্ধুত্বপূর্ণ গাইডেন্সটাও কিন্তু জরুরি। যেমন বন্ধু যদি হই তার মানে আমি তার ওয়েল উইশার, আমি তার ভালোটা অবশ্যই চাইবো, কিন্তু ওর যে বয়স উপযোগীভাবে যেন আমি ওকে বুঝিয়ে বলতে পারি। এখানে যে আমরা সাইকোলজিস্ট রিনফোর্সমেন্ট একটা কথা বলে থাকি যে তুমি যদি এখন টিভিটা অফ করো তাহলে তোমাকে আমি এভাবে হয়তো তোমাকে আমি উপকৃত করতে পারি, বা কোনো একটা পুরস্কারের বিষয়টাও এখানে থাকে। পুরস্কার বলতে যে সব সময় ওকে কিছু কিনে দিতে হবে সেরকম নয়, যে তুমি যদি এখন টিভিটা না দেখো তাহলে তোমার পড়ার পরে আমি তোমাকে হাফ অ্যান আওয়ার টিভি দেখার একটা সুযোগ করে দিতে পারি। বিষয়টা এমন যে যতটুকু হাতে ক্ষমতা আছে সেই ক্ষমতাটা প্রয়োগ করে তার সাথে একটা ডিলিংস বা তাকে একটা গাইডেন্স তৈরি করে দেয়া যে এই পথে যেন তাকে আমি নিয়ে যেতে পারি। সো এটা হয় কি, বাচ্চারা তো আসলে, এটা শুধু বাচ্চা না বড়দের ক্ষেত্রেও কিছুটা সেম, যে আমরা ঠিক যেভাবে আমাদের রুটিনটা মেনটেন করি, এটা ব্রেন মেকানিজম কিন্তু কিছুটা সেইভাবে সেটও হয়ে যায়, তাই না, আমাদের রুটিন। সো ওদেরকে যদি আমরা একটা সুন্দর রুটিনে বেঁধে দিতে পারি তাহলে দেখা যাবে কি ওরা কিছুদিন পরে টিভিটাও একটা টাইম মেনটেন করে দেখছে। সেখানে হয়তো প্রথম কিছুদিন ও হয়তো একটু জেদ দেখাতে পারে, কিন্তু যখন পরপর দেখছে যে জেদ দেখিয়ে অ্যাকচুয়ালি এখানে আমি কিছু করতে পারছি না, বরং এটা আমাকে একটা গাইডেন্সের মাধ্যমে চিৎকার চেঁচামেচি না করি একটা গাইডেন্স এবং রিনফোর্সমেন্ট যেটাকে আমরা বলে থাকি। সো হাতের কাছে যতটুকু আছে, এবং এটা পজিটিভ রিনফোর্সমেন্ট, কোনো শাস্তি নয়। আমরা যেটা অনেক সময় ভুল করে থাকি সেটা হচ্ছে বকা দিয়ে বসছি, অথবা অনেকে হয়তো বা মারও দিয়ে বসে, তাই না, বাংলাদেশ এটার প্রচলন বেশ আছে। ওটাকে আমরা নেগেটিভ রিনফোর্সমেন্ট বলতে পারি, বাট এটা হচ্ছে পজিটিভ। তার সাথে একটা ডিলিংস করা যে হ্যাঁ তুমি যদি না করো তাহলে আমি তোমাকে পড়ার পরবর্তী সময়ে আমি তোমাকে হাফ অ্যান আওয়ারের জন্য একটা ব্যবস্থা করে দিব। এবং এটাতে আমরা যখন স্ট্রিক্ট অবস্থায় থাকবো তখন সে একটা সময় ওটা করতে হয়তো বাধ্য হবে, কারণ যে সে দেখবে যে না আমার এখানে আসলে আর কিছু করার নাই। কারণ বাচ্চাদের মধ্যে অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার যেটা, এটা কিন্তু খুব থাকে। ওরা কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করতে থাকে ওদের যে পছন্দের বিষয়টা আছে সেটা অ্যাপ্রুভ করার জন্য। সো ওই জায়গায় আমরা বড়রা যদি খুব পোলাইটলি এবং অ্যাসার্টিভ ওয়েতে ডিল করতে পারি তাহলে দেখা যাবে এটা বকা বা মার পর্যন্ত যাওয়ার প্রয়োজনটা পড়বে না। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা তার প্রশ্নটি নেব। দর্শক, আপনার নাম বলবেন, প্রশ্নটি জানাবেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্নটি? আমার প্রশ্ন হচ্ছে, আমি অনেকক্ষণ পড়াশোনা করি, বুঝছেন ম্যাডাম? হ্যালো, জি, শুনতে পাচ্ছি। আমি অনেকক্ষণ পড়াশোনা করি, করার পর মনে থাকে না, একদম না। জি, আপনি যদি আর কোনো প্রশ্ন করতে চান। হ্যাঁ ম্যাডাম, তার চোখে আমার ঘুম আসে না, এই নিয়ে টেনশন হয়। আপনার কি আপনার বয়সটা যদি বলতেন? আমার বয়স 17। 17। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আরও ওনাকে। আচ্ছা, আমাকে এটা একটু বলবেন যে আপনার যে পড়া মনে থাকে না সেটা কি স্পেসিফিক কোনো সাবজেক্ট নাকি আপনার কোনো পড়াই মনে থাকে না?
আমার কোনো পড়া মনে থাকে না। আমি বুঝছেন পড়ার এতই চেষ্টা করি কিন্তু মনে থাকে না, একদম না। আচ্ছা আমি পরে ভুলিয়ে যাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আপনার বাসা থেকে পড়ালেখা নিয়ে কি এক্সট্রা কোনো চাপ আছে? আপনার উপর কোনো দায়িত্ব তারা দিয়ে রেখেছে যে তোমাকে পড়ালেখা করে এটা হতে হবে সেটা হতে হবে, বা তাদের তরফ থেকে কোনো চাপ আপনি অনুভব করেন কি না? জি না ম্যাডাম, এরকম কোনো চাপ নেই বর্তমান। আচ্ছা, এই যে পড়া মনে থাকে না বলছেন, এটা কবে থেকে দেখছেন? এটা প্রায় 2 বছর এরকম হবে। আমি So, তার সাথে শেয়ার করতে পারি না। আচ্ছা, 2 বছর যদি আনুমানিক সময়টা হয়, 2 বছর আগে কোনো ঘটনা আছে যার পর থেকে এটা আপনার শুরু হয়েছে বলে মনে হচ্ছে? হ্যাঁ, আমার একটু সমস্যা ছিল। আচ্ছা, মানে ওটা আপনার ব্যক্তিগত সমস্যা, কোনো ট্রমাতে পড়েছিলেন এরকম কিছু মানসিক এই ধরনের প্রবলেম, না শারীরিক কোনো প্রবলেম ছিল? হ্যাঁ, শারীরিক প্রবলেম ছিল। আমার স্বাস্থ্য দিনের পর দিন আমি স্বাস্থ্য নিয়ে টেনশন করতাম, স্বাস্থ্য শুকিয়ে যেত। খাওয়ার প্রতি অরুচি ছিল। আমি দিনের পর দিন কেমন যেন আমার শরীরটা নষ্ট হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, না বুঝতে পেরেছি। সেক্ষেত্রে আসলে ওনার জন্য কি ধরনের পরামর্শ বা আপনি কি পরামর্শ দেবেন এখন? আমি একটু বলি, এখানে অ্যাকচুয়ালি উনি যেহেতু বলছেন যে 2 বছর আগে ওনার স্বাস্থ্যটা নষ্ট হয়ে গিয়েছিল, আসলে এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে অনেক বেশি প্রশ্ন করে যে অনেক ইনফরমেশন আমরা জেনে ফেলছি বা ওনার পুরো বিষয়টা আমরা বুঝে গেছি সেটা তো নয়, তাই না? সো ওনাকে অবশ্যই কোনো মানসিক বিশেষজ্ঞের কাছে আসা দরকার ওনার পুরো হিস্ট্রিটা জানার জন্য, কারণ মানসিক রোগের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে হিস্ট্রিটা ভেরি ইম্পর্ট্যান্ট। তবে একটা কথা বলবো যে উনি ওনার যে স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত টেনশন করছেন, তার মানে ওনার স্বাস্থ্যটা ওনার কাছে অনেক বেশি প্রায়োরিটি। এখন এই সুস্বাস্থ্য বলতে অ্যাকচুয়ালি উনি কী বুঝিয়েছেন সেটা আবারও ভেবে দেখা দরকার বা আরেকটু জানা দরকার। তবে যে মনে না থাকার বিষয়টা এরকম, আমি একটু এভাবে বলি যে মানুষের মেমোরি তো 3ভাবে কাজ করে। সো এই যে আমরা পড়ালেখা যেটা করে থাকি সেটা আমাদের ছোট্ট মেমোরিতে স্টোর করে রাখি, কারণ এটা আমরা যখন এক্সাম দিয়ে দিই তারপর আমাদের মনে রাখার কোনো প্রয়োজন পড়ে না, আমরা এটা নিজেরাও অনুভব করি না যেটা মনে রাখতে হবে। সো ছোট্ট যে মেমোরিটা, যেটা আমরা একটু সেন্সরি মেমোরি বলে থাকি, সেখান থেকে আমরা হয়তো পড়া মুখস্থ করি, সেই জায়গাটা যদি আমরা অন্য কোনো কারণে আমাদের মেমোরিটা অকুপাই হয়ে থাকে, এটা আমি আরেকটু সহজ করে বোঝাই। ধরেন একটা বটলে একটা ছিপি থাকে, তাই না? সো আমি যদি এমন হয় যে আমার এখন পড়াটা নিড, কিন্তু আমার সেই বটলের মুখটা বা আমার মেমোরিটা অথবা আমার মাথাটা বিজি আছে অন্য কোনো একটা টেনশনে বা অন্য কোনো একটা স্ট্রেসে, তাহলে আসলে এরকম হ্যাঁ, ঘটনা ঘটতে পারে। এক্স্যাক্টলি। আমরা আরও শুনবো আপনাদের কাছ থেকে, তবে ছোট্ট একটি বিরতি নিয়ে এসে। দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণ আমাদের ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পরে, আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুস্থ থাকুন প্রতিদিন এই অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা কথা বলছি সন্তানের মানসিক বিকাশে পরিবারের ভূমিকা নিয়ে। আমাদের সাথে আছেন আলিয়া ফেরদৌস আজাদ এবং আমাদের সাথে আরও আছেন অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। স্যার, আপনার কাছে এবার একটু আসতে চাই। আপনি আমাদেরকে একটি ব্যাপারে কিছুক্ষণ আগে জানিয়েছিলেন যে একটি শিশুকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হলে তাকে নির্দিষ্ট বয়সে তার অনুযায়ী করে কাজ করতে দিতে হবে। সব কিছু যদি বাবা মা করে দেন তাহলে দেখা যাবে যে তারা সেই আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবে না এবং সবসময়ই তারা ডিপেন্ড করতে থাকবে তার প্যারেন্টসের উপরে। এই বিষয়ে যদি একটু পরামর্শ দিতেন অভিভাবকদের জন্য, যে কখন কোন বয়সে কোন কাজটি করতে দিতে হবে বা চেষ্টা করতে হবে বা চেষ্টা করাতে হবে, তারা কিভাবে বুঝবেন? আমি এই প্রশ্নটা সরাসরি উত্তরটা দেওয়ার আগে আমি একটা মডেলের কথা বলি। প্যারেন্টিং এর ক্ষেত্রে বাচ্চাদের বড় করে তোলার ক্ষেত্রে আপনার আমরা বলতে পারি প্যারেন্টিং এর 4টা এক্সট্রিম আছে, 4টা দিক আছে, মানে 4টা এক্সিস বলবো আমি। একটা হলো ধরেন একজনকে অটোনমি দেয়া, আরেকজনকে কন্ট্রোল করা। এটা একটা পরস্পর বিরোধী দিক। আমি তাকে অটোনমি দিতে পারি কিংবা তাকে কন্ট্রোল করতে পারি, এটা হচ্ছে এক্সট্রিম কথা। ব্যাপারটা দাঁড়ায় মাঝামাঝি, তাকে কিছু অটোনমি দেওয়া হয়, কিছু কন্ট্রোলও করা হয়। এটা গেল একটা। আরেকটা হচ্ছে যে বাচ্চার প্রতি আবার ভালোবাসা আছে কিনা, আর বাচ্চার প্রতি আমার ভালোবাসা নাই, তার প্রতি হয়তো বিদ্বেষ বা একদম উপেক্ষা এইসব আছে কিনা। ফলে যারা কেয়ার নেয় তাদের মধ্যে ওই 2টা বিষয় থাকে। এটাকেও আমি একটা এক্সিস হিসেবে বললাম, যে একদিক দিয়ে হচ্ছে ভালোবাসা, আরেক দিক দিয়ে হচ্ছে তার প্রতি একটা বিদ্বেষ। এখন গবেষণাতে দেখা যায় যে কোন এনভায়রনমেন্টে বাচ্চা সবচেয়ে ভালো বিকাশ ঘটে।
যদি দেখা যায় কোনো বাচ্চাকে খুবই কন্ট্রোল করা হয় এবং তাকে খুব ভালোবাসা হয়, অর্থাৎ যেটা আমরা বিশেষত শহরে মধ্যবিত্ত পরিবারে মায়েদের বাপেদের মধ্যে দেখি, কারণ তাদের বাচ্চা একজন বা দুইজন থাকে এবং তাদের স্বপ্ন সবকিছু তাদের ঘিরেই থাকে, ফলে তারা বাচ্চাদের খুবই কন্ট্রোল করে যে বাচ্চাটাকে এইভাবে না করলে সে হয়তো যুগের হাওয়ায় নষ্ট হয়ে যাবে। আবার বাচ্চাটাকে খুব ভালোবাসে। এর ফলাফলটা কি দাঁড়ায়? এই কন্ট্রোলের এবং ভালোবাসার ফলে বাচ্চাটা কিন্তু মানে আত্মনির্ভরশীল হয়, সে পরনির্ভরশীল হয় এবং সে মানে নিজেকে মানে সমাজে অন্যের কাছে অ্যাসার্ট করতে পারে। এইটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। আচ্ছা, এখন যদি বাচ্চাটাকে এইভাবে বড় করা হয় যে তাকে কন্ট্রোল করা হচ্ছে এবং তার প্রতি খুব একটা ভালোবাসা দেখানো হচ্ছে না, ভালোবাসা করা হচ্ছে না, এইটাও কোনো কোনো ফ্যামিলিতে, বিশেষত ডিস্টার্ব ফ্যামিলিতে হয় এবং অনেক সময় নিম্ন আয়ের পরিবারগুলোতে হয়, কারণ তাদের মানে সামাজিক পারিবারিক অনেক ঝামেলা, অর্থনৈতিক অনেক ঝামেলার জন্য তারা সময় দিতে পারে না, আবার মেজাজ তাদের খিচে থাকে। ওই পরিবেশে যেটা ঘটে যে বাচ্চারা তখন কি হয়, তারা খুবই আপনার মানে টিমিড বা খুবই হয়ে পড়ে, মৃদু প্রকৃতির হয়ে পড়ে, একটু ভীতু প্রকৃতির হয়ে পড়ে এবং তাদের মনও খুব একটা থাকে না সবসময়, মানে হাসি খুশি থাকে। যখন তাকে আপনার কি করলেন, তাকে আপনি মানে পছন্দ করতেছেন, আমরা খুব কন্ট্রোলও করতেছেন এবং ওরা মানুষের সঙ্গে খুব সম্পর্ক তৈরি করতে পারে না এবং তারা সবসময় এক ধরনের ডিপেন্ডেন্ট মানুষ হিসেবে থাকে, মানে নিচু মনের মানুষ হিসেবে থাকে, মনটা বড় করতে পারে না তারা। আচ্ছা, বাচ্চাটাকে যদি আবার ওইভাবে করি আমরা, অর্থাৎ তাকে আমি ভালোবাসলাম আবার তার প্রতি কেয়ার রাখলাম না, তাকে পুরোপুরি ছেড়ে দিলাম, তাহলে কি ঘটে? তাহলে কিন্তু আবার এটা বলে নাই দেয়া আর কি, বাচ্চা যা বললো তাই করলাম, ভালোবাসলাম কিন্তু তাকে মোটেই কন্ট্রোল করলাম এবং সেটা আবার সমস্যা তৈরি করে। এবং সেটাও কিন্তু আমরা মধ্যবিত্ত উচ্চবিত্ত পরিবারে দেখি, যেটা ঘটে যে বাপ্পারা তার প্রতি খুব করে না, তার প্রতি মানে সময় দেওয়ার খুব সময় থাকে না, কিন্তু এটার বিকল্প তারা কি করে, তারা অন্য কিছু বস্তু টস্তু দিয়ে একটা গাড়ি দিল, একটা অমুক দিল, একটা তমুক দিল, এটা বিকল্প পূরণ করতে চায়, তার প্রতি খেয়াল রাখে না। এবং ওইসব বাচ্চারা কি হয়, খুবই আপনার মেজাজি এবং ডিমান্ডিং, এমন কিছু ঘটে এই ধরনের। যদি আরেকটা উপায়, যেটা সবচেয়ে ভালো উপায় বাচ্চা মানে বড় করার ক্ষেত্রে, সেটা হচ্ছে আমি বাচ্চাকে এক ধরনের স্বশাসন দেব। এটা কিন্তু তাকে যাচ্ছে তাই করতে দেয়া না, তাকে ইনিশিয়েটিভ নিতে দেয়া। এবং আমি যদি মনে করি যে না, তার এই বিষয়টা ঠিক হচ্ছে না, তাকে বুঝিয়ে বলা যে এইটা এমন না, তুমি এমন করো, এটা তোমার জন্য সমস্যা তৈরি করো, আবার তাকে ভালোবাসা। এই একটা অবস্থা, যেটা এইটা হচ্ছে গিয়ে বাচ্চাকে বড় করার সবচেয়ে ভালো অবস্থা। তো আমি তাকে ভালোবাসি, তাকে আমি পুরোপুরি কন্ট্রোল করি, তার এক ধরনের অটোনমি তাকে দিই। অটোনমি কিন্তু মানে যাচ্ছে তার করার ব্যবস্থা না, সে তার বিষয়গুলোতে সিদ্ধান্ত থেকে উৎসাহিত করি এবং তাকে নিজে আমি হয়তো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটিতে আসলে উৎসাহিত করতে হবে। জি, আমরা আবারও আপনার কাছে ফিরবো। এই বিষয়ে আরও শুনবো। আপনার কাছে কিছুটা আসতে চাই এবারে একটি ছোট প্রশ্ন নিয়ে। যখন আমরা আসলে বলছি যে তাকে আমরা সিদ্ধান্ত নিতে উৎসাহিত করব, কিন্তু তার যতটুকু বৃদ্ধি বিকাশ, তার অনুপাতে সে সিদ্ধান্ত কতখানি নিতে পারছে বা আদৌ পারবে কিনা, এই ব্যাপারটিও কিন্তু মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে একজন অভিভাবক কেমন করে বুঝতে পারবেন যে হ্যাঁ, তাকে তার সিদ্ধান্ততে আমরা যদি 20%ও থাকতে চাই, সেই সিদ্ধান্ত নেওয়ার মতো জায়গায় সে পৌঁছেছে? একটু বলি, বাচ্চারা যতই ছোট হোক না কেন, যখন 3-4 বছর হয়ে যায়, যেমন ধরেন কথা বলাটা হয়তো শিখে গেছে, মোটামুটি সে বলতে পারছে যে তার কোনটা পছন্দ অপছন্দ, হয়তো নিজে থেকেই বলতে পারছে, এবং তাকে আমরা হয়তো সোশ্যাল গ্যাদারিংও নিয়ে যাচ্ছি, অথবা তাকে আমরা মার্কেট প্লেস বা যেখানেই হোক তার কোনো প্রয়োজনীয় জিনিস কিনতেও নিয়ে যাচ্ছি। সো তখন বুঝতে হবে যে না, বাচ্চাটা কিন্তু যতই ছোট দেখাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ও বোঝার ক্ষমতা হয়ে গেছে।
কারণ ও আমাদের অনেক কিছুতে হয়তো রেসপন্স করছে, আমরা মন খারাপ করলেও বুঝতে পারছে, আমরা রাগ করলে ও আমার চেহারা দেখেই বুঝে ফেলছে, তার মানে বোঝা যাবে যে না, তার বোঝার ক্ষমতা কিন্তু হয়ে গেছে। আমার দৃষ্টিতে আমি যতটা ছোট ওকে মনে করছি, কারণ আমি মা, আমার মায়ের দৃষ্টিকোণ থেকে সে সারা জীবনই ছোট থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি সে কিন্তু ছোট নাই। সো সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা আমি বলি যে সিদ্ধান্ত নেওয়া মানে কিন্তু তাকে আনগাইডেড অবস্থায় ছেড়ে দিলাম সেটা নয়, সেখানে একটা গাইডেন্স থাকতে পারে। ফর এক্সাম্পল, যে তাকে যদি একটা গাড়ি কিনতে আমি নিয়ে যাই, এখন শপে নিয়ে তাকে আমি ছেড়ে দিলে ওখানে বিভিন্ন দামের গাড়ি থাকতে পারে, যেটা আমার সামর্থ্যের বাইরে হওয়ার চান্সেসই বেশি, তাই না? ওখানে তাকে যদি একটা বেঁধে দেওয়া হয় যে এই গাড়িগুলো বেশি দাম নয়, এটা আমি সামর্থ্য রাখি, বাবা তুমি এখান থেকে চয়েস করো তুমি কোনটা নিতে চাও। সো এই কাজটা কিন্তু সেই ততটুকু ছোট্ট বয়সের জন্য যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে সে করতে পারবে। এবং এটার সাথে যেটা হবে, 1 নাম্বার সিদ্ধান্ত নিতে শেখা, 2 নাম্বার সামর্থ্যের বিষয়ে সে কিন্তু ওয়াকিবহাল হয়ে যাবে যে না, আমার সামর্থ্য এর চেয়ে বেশি নয়, তাই না? সো এই ক্ষেত্রগুলোতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও যেমন বিষয় আছে, ফর এক্সাম্পল ছোট ছোট যেগুলো ছোট ছোট যেগুলো, যেমন কোনো বাইরে হয়তো বেড়াতে যাচ্ছি, ওর কিন্তু একটা পছন্দ থাকতে পারে কোন ড্রেসটা সে পরবে। সো আমি যদি ওর বাইরে পরা ড্রেসগুলো একটু বার করে ওকে বলতে পারি যে তুমি কোন কালারটা পরতে চাও, তুমি ডিসাইড করো, ও কিন্তু খুব আনন্দ সহকারে সেটা ডিসাইড করবে। কিন্তু আমি যদি পুরো ওয়ার্ড্রোব খুলে দিই, তাহলে যেটা হবে, ওখানে বাসায় পরার ড্রেসও আছে, ও তখন সেটা বার করবে, আমি কিন্তু তখন না করতে বাধ্য হব, তাই না? সো ওকে যদি গাইডেড অবস্থায় আমরা কোনো একটা শর্ত দিয়ে দেই, তখন ওর সিদ্ধান্ত নিতেও সুবিধা হবে এবং ও ধীরে ধীরে কনফিডেন্ট হয়ে উঠবে, আত্মবিশ্বাসী হয়ে উঠবে, না আমি পারি এবং আমাকে মূল্য দেওয়া হচ্ছে। সেটা চারিদিক থেকে ওর বিকাশে এটা হেল্প করবে, যেটা খুব জরুরি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরও শুনবো, তবে ছোট্ট একটি বিরতির পর। দর্শক, ছোট্ট আরেকটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পরে। আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুস্থ থাকুন প্রতিদিন এই অনুষ্ঠানে। দর্শক, আমরা কথা বলছি সন্তানের মানসিক বিকাশে পরিবারের ভূমিকা নিয়ে। শুরুতেই আপনার কাছে আসতে চাই, আপনি আমাদেরকে বলছিলেন যে বাবা মাকেই আসলে রোল মডেল হতে হয় সন্তানের জন্য। রোল মডেল হতে গিয়ে বাবা মা হয়তো অনেক পরিশ্রম করছেন, অনেক কাজ করছেন, কিন্তু শিশুকে আসলে কোয়ালিটি টাইমটা দিতে পারছেন না। এই ক্ষেত্রে আসলে ব্যালেন্সটা কিভাবে করা দরকার বলে মনে করেন? সবচেয়ে প্রথম আমি কোয়ালিটি টাইম যেটা, সেটা নিয়ে একটু বলতে চাই যে আমরা অনেক সময় মনে করি কি কোয়ালিটি টাইম মানেই হচ্ছে তার সাথে অনেকক্ষণ বসে তার পছন্দের মুভি দেখতে হবে, তার সাথে হয়তো অনেকক্ষণ বসে কথা বলতে হবে। আসলে কোয়ালিটি টাইম কিন্তু সেটা না, অনেক সময় দরকার সেটাও না। এটা সে যতটুকু সময় থাকুক, 5 মিনিট 10 মিনিট 20 মিনিট, যতটুকু তার সামর্থ্য আছে, ততটুকু যেন পূর্ণ মনোযোগ দিয়ে হয়, তাকে যেন পূর্ণ মনোযোগ এবং তাকে পূর্ণ যে বলবো ইনভলভমেন্ট যেটা, সেটা যেন হয়। যেমন দেখা যায় যারা বাবা মা কাজ করছেন, বাবা মা দুজনেই তো খুব ব্যস্ত থাকে, তাই না? তারা মানুষ, সো তাদেরও এনার্জি লেভেলের একটা লিমিটেশন আছে। তারা যখন অফিস থেকে ফিরছেন, হয়তো তারা এক্সস্টেড হয়ে থাকছেন, তাদের মেজাজটা হয়তো সেই রকমভাবে কাজ করবে না। তারাও হয়তো অফিসে অনেক হ্যাসেল করে এসছেন, তাদেরকে অনেক কিছু ডিল করে আসতে হয়েছে। সো দেখা যায় কি, বাসায় ঢোকার পরে তারা হয়তো, বাচ্চাটা তো তার পূর্ণ যে এনার্জি নিয়ে বসে আছেন যে বাবা মা আসলে আমি এইভাবে তাকে প্রশ্ন করব অথবা এইভাবে তাকে আমি অ্যাপ্রোচ করব, কারণ ও তো তার এনার্জি লস্ট করে নেই, ও তো আছেই এনার্জি পূর্ণভাবে। সো আমি যখন ঢুকলাম, তখন যখন আমি সেই এনার্জির সাথে আমার এনার্জি ম্যাচ করছে না, অবশ্যই আমার সেখানে একটা খিটখিটে মেজাজ বা আমার ব্যবহারে সেটা প্রকাশ পেতে পারে। বাট আমরা বাবা মা তো, বাবা মায়ের কিন্তু এক্সট্রা কিছু ক্ষমতা থাকে। সো ওই যে বললাম যে ঢোকার সাথে সাথে যে প্রথম এক্সপ্রেশন, সেটা যদি পজিটিভ হয়, ভালো হয়, সেটা হলে আমাদেরও কিছু উপকার হতে পারে। আমরা যে এনার্জিটা মাথায় রাখতে হবে যে আমরাও যে এনার্জিটা লস্ট করে এসেছি, সেটা হয়তো ঢোকার সাথে সাথে আমি যদি হেসে ফেলি, আমার পুরো বডি কিন্তু হাসতে থাকবে, আমিও কিন্তু এনার্জি গেইন করব। জি, অনেক ধন্যবাদ আপনাকে। স্যার, এবারে আপনার কাছে আসতে চাই, একেবারে শেষ পর্যায়ে আমরা পৌঁছে গিয়েছি। অভিভাবকদের উদ্দেশ্যে শেষ মুহূর্তে আপনি যদি কিছু বলতে চান। যেটা বলতে চাই, মানে আমাদের আগের সময়ের কথা যদি বলি, তাহলে বাপ মাদের প্রভাব সন্তানের উপর অনেক ছিল, কারণ সন্তানদের অন্য কিছুতে এক্সপোজ করার সুযোগটা কম ছিল। কিন্তু এখন সময়টা এত পাল্টে গেছে, এখন দেখেন বাপ মাদের প্রভাবটা সুযোগ অনেক সময় কম থাকে, কারণ বাচ্চা সোশ্যাল বিভিন্ন মিডিয়ার মুখোমুখি হচ্ছে, টেলিভিশন দেখছে, বাচ্চা স্কুলে যাচ্ছে, অন্যদের সঙ্গে মিশছে, ফলে এটা কিন্তু একটা ব্যাপার।
ফলে এই বিষয়টাও কিন্তু বাপ মার মাথায় রাখতে হবে। একটা যেটা সমস্যা হয়ে দাঁড়ায়, যেহেতু আমাদের সামাজিক অনেক ধরনের সমস্যা আছে, যেটা আনএক্সপেক্টেড অনেকগুলো বিষয় আছে, ফলে অনেক বাপ মা ভয় পান যে বাচ্চারা যদি অন্যদের সঙ্গে মেশে তাহলে তো নষ্ট হয়ে যাবে। ফলে অনেক সময় মিশতে দেন না এবং তাদের একা একা মানুষ করতে থাকে। এটার একটা উল্টো ইফেক্ট আছে কিন্তু, এতেই কিন্তু শেষ রক্ষা হয় না। কারণ যারা মানুষের সঙ্গে মিশতে পারে না তারা ভবিষ্যৎ জীবনে তাদের পটেনশিয়ালকে কাজে লাগাতে পারে না, এক। ২ নম্বর হচ্ছে, তখন তারা কিন্তু অন্যরকম কিছুতে ঝুঁকে, যেমন ভিডিও গেম, অনেক সময় মাদক। ফলে জি। এই বিষয়গুলো আমরা অন্যরকম সমস্যা তৈরি করে। ফলে আমাদের মনে রাখতে হবে একটা মানুষের সুস্থ বিকাশের জন্য তার সবগুলো সমবয়সীদের দিকেই সঙ্গে আসলে মেশা, নজর ওদের রাখার সঙ্গে জন্য। মেশা, এটা জি কিন্তু একটা স্যার, গুরুত্বপূর্ণ আপনাকে ধারণা। অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য এবং এই বিষয়গুলো নিয়ে আমাদের দর্শকদেরকে জানানোর জন্য। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে সামনের সপ্তাহে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন চ্যানেল 24।